দেশের যে তথ্য সংগ্রহ করতে চলেছে সেই সম্পর্কে আপনাকে অবগত করা এবং এই যে সেলফ এনুমারেশন যে জিনিসটা আপনাদের বললাম স্বগণনা সেইটা যাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। শুধু আপনারা নয়, আপনারা আপনাদের চারপাশে যে মানুষ আছে তাদেরকে সচেতন করুন, তাদেরকে জানান। এবং আমরা বিভিন্ন যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন যে জনপ্রচারমূলক যে উদ্যোগ নিয়েছি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে যাওয়া এবং আপনাদের মতন যারা ইয়াং জেনারেশন তাদেরকে এটা সম্পর্কে সচেতন করা যে সেলফ এনুমারেশনে আপনারা পার্টিসিপেট করুন, আপনারা নিজেদের তথ্য নিজেরা পোর্টালের মাধ্যমে নিজেরাই ভরুন এবং সেই তথ্যটা আপনারা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। আমি সেই প্রক্রিয়াটা শর্টে আমার যে কলিগ আছেন তিনি বলবেন যে কী করে এটাকে আপনারা আমাদের কাছে পৌঁছতে পারবেন। শুধু পোর্টালে এন্ট্রি করাটাই শেষ নয়, তারপর একটা কাজ থেকে যায়, সেটা আমার কলিগ বলবেন। তো আমাদের উদ্দেশ্য আজকে আমি এবং আমার কলিগ দুদিনে আজকে এসেছি, আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। ম্যাডাম আমাদের অনেকটাই এই জায়গাটা দিয়েছেন, এই মঞ্চটা দিয়ে, তার জন্য ম্যাডামদের আমার আন্তরিক ধন্যবাদ। প্রিন্সিপাল ম্যাডাম এবং সর্বাণী ম্যাডামকে আন্তরিক ধন্যবাদ যে আজকে আমরা আসতে পেরেছি আপনাদের সামনে। এটা অন্তত আমরা আপনার সামনে বলতে পারছি যে সেলফ এনুমারেশন আপনারা নিজেদের তথ্য, যেটা 2011 সেন্সাস হয়েছে, মানে প্রথম কোনো সেন্সাসে আমরা সেলফ এনুমারেশন মানে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নাগরিক তারা নিজেদের তথ্য নিজেরা ভরতে পারবে এই অপশন, এটাই প্রথম কোনো সেন্সাসে ডিজিটাল মাধ্যম সেন্সাসে আমরা এই স্বগণনার যে সুবিধা আপনাদের সামনে আনতে পেরেছি। তো সেই জিনিসটা যাতে আপনারা করতে পারেন বা আপনারা তার সম্পর্কে জানতে পারেন। এবং সেন্সাস আমাদের দেশের যে একটা ঐতিহ্য বলতে আমাদের স্বাধীনতার পর থেকে এটা 8ম সেন্সাস, 8th সেন্সাস। আর 1872 থেকে অ্যাকচুয়ালি সেন্সাস শুরু হয়েছে ব্রিটিশ পিরিয়ড থেকে, এটা 16 ইন সিরিয়াল, 16 নম্বর সেন্সাস। তো এই এতগুলো সেন্সাস, 15টা সেন্সাস শুরু থেকে ধরলে, আর 7th সেন্সাস আমরা 2011 করেছি। কোনোদিনও কোনো ব্যক্তি কোনো নাগরিক নিজের তথ্য নিজে ভরতে পারেনি। সেদিক থেকে এটা প্রথম সুযোগ আমাদের প্রত্যেকটা দেশের নাগরিকের সামনে নিজের তথ্য সেলফ এনুমারেশন পোর্টালকে নিজেই ফিল আপ করা। তো এটা ঐতিহাসিক মুহূর্তও বলা যায়। তো সেই ঐতিহাসিক মুহূর্ত সম্পর্কে আপনাদেরকে সচেতন করা, আপনাদেরকে জানানো এবং আপনারাও গিয়ে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং আপনাদের যে বিভিন্ন চারপাশের ব্যক্তিরা যারা আছেন তাদেরকে সচেতন করুন, তাদেরকে জানান, আরও বেশি সংখ্যক মানুষ পার্টিসিপেট করুক আমাদের এই সেলফ এনুমারেশনে। সেইটার আবেদন করতেই আমরা আজকে আপনার সামনে উপস্থিত হয়েছি। তো সেইটা আমার কলিগ আপনাদের বিস্তারিত বলবেন সেলফ এনুমারেশন নিয়ে। তার আগে আমি আপনাদেরকে সেন্সাস কিভাবে হয় তার সম্পর্কে কয়েকটা কথা কয়েকটা স্লাইডের মাধ্যমে একটু উপস্থাপন করব। যেটা আমি বলছিলাম যে একটা লেগাসি, একটা ঐতিহ্য রয়েছে। সেন্সাস একটা আজকে শুরু হওয়া জিনিস নয়, এটা 1872 সাল থেকে শুরু হয়েছে। 150 বছরের বেশি এর ট্র্যাডিশন রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেন্সাস করার মাধ্যমে, যেটা আপনাদের সবার হয়তো মনে হতে পারে জনগণনা, যারা ইকোনমিক্সের স্টুডেন্ট বা যারা পলিটিক্যাল সায়েন্স তাদের হয়তো কিছুটা ধারণা রয়েছে যে শুধু জনগণনা নয়, কোয়ালিটি অফ লাইফ, মানে আমাদের দেশের জনগণের কোয়ালিটি অফ লাইফ সেটা সম্পর্কেও কিন্তু তথ্য নেওয়া হয়। আমাদের ফার্স্ট পেজে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করবো সেগুলো আমি আসছি আস্তে আস্তে। তো সেই সম্পর্কে তথ্য নেওয়ার কিন্তু কাজ 1872 সালে একটি নন সিনক্রোনাস ছিল, মানে সারা দেশে একসাথে করা হয়নি। 1881 হচ্ছে সিনক্রোনাস, মানে পুরো দেশের সমস্ত দেশে একসাথে একটা নির্দিষ্ট সময় সেন্সাসটা কন্ডাক্ট করা হয়েছিল, তাই 1881 লেখা রয়েছে। এবং যেটা বললাম 2027 সেন্সাস হচ্ছে আমাদের দেশে স্বাধীনতা পর 8 আর 1881 সাল থেকে ধরলে 16। এবং এটা আমাদের প্রথম সেন্সাস যেটা ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেলফ এনুমারেশন পোর্টালের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সেই দিক দিয়ে এটা একটা ঐতিহাসিক এবং তার জন্য আইনও কিছু আমাদের সংশোধন করতে হয়েছে। তার জন্য গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের সেন্সাস অ্যাক্ট 1948-এও কিছু সংশোধনী আনা হয়েছে, তার মাধ্যমেই এই জিনিসগুলো করা সম্ভব হচ্ছে। এই সেন্সাসকে এইভাবে করার জন্য আমরা কিছু পদ্ধতির মাধ্যমে করি। আমরা কি করি? প্রথমে না, সেন্সাস করার জন্য আমাদের কাছে কি থাকে? একটা দেশ। প্রথমে আমাদের দেশটা পুরো রয়েছে, সেটা কতগুলো রাজ্যে বিভক্ত, তাই তো? তারপর কি আসে? জেলা। জেলার পর কি আসে? ব্লক বা মিউনিসিপ্যালিটি। এই ব্লক বা মিউনিসিপ্যালিটির মধ্যে ব্লক যদি হয় তার মধ্যে কি থাকে না? ভিলেজ। তার মধ্যে কি থাকে? আর যদি শহর হয় মিউনিসিপ্যালিটি তাহলে কি থাকে? ওয়ার্ড। কিন্তু এই কাজটা করার জন্য এই ওয়ার্ড বা ভিলেজ লেভেলে গেলেও আমাদের কাজ যখন করবো আমরা তখন মানুষকে দেবো, যাতে এনুমারেটর বলছি,
তাদেরকে যখন কাজ আমরা দেবো, আমরা বলতে পারি না যে তুমি গ্রামটায় গিয়ে কাজ করো। এই গ্রামের হয়তো পপুলেশন 5,000, আমি সেই ব্যক্তি, ধরুন একটা গ্রামের পপুলেশন 5,000, একটা গ্রামের পপুলেশন 300, আমি দুজন এনভার্টারকে বললাম তুমি গ্রাম এতে যাও, তুমি গ্রাম বিতে যাও, ভিলেজ বিতে, রেসপেক্টিভ পপুলেশন 5,000 আর 300। তাহলে যে লোকটার কাছে 5,000 পপুলেশনের ওয়ার্কলোড দিলাম, তার পক্ষে তো 1 মাস এই যে সময়সীমাটা 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর করা খুব সমস্যার হবে। আর 300 যাকে দিলাম সে তো খুব সহজেই করে কাজ চলে আসবে। তাই এটা শুরু থেকেই একটা করা আছে, মানে আইনে একটা প্রভিশন রাখা আছে যে HLB, হাউস লিস্টিং ব্লক, মানে এই যে পপুলেশন, এটাকে আমরা ইকুইটেবল, মানে একটা সমানভাবে আমরা একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্কলোড, যাতে সমস্ত এনুমারেটর একটা নির্দিষ্ট সংখ্যক জনগণকেই সে কভার করতে পারে, তার জন্য এই HLB, হাউস লিস্টিং ব্লক তৈরি করা হয়। সেই হাউস লিস্টিং ব্লক তৈরি করার জন্য আমরা কতগুলো পদ্ধতির মাধ্যমে যাই। সেই পদ্ধতিগুলোর প্রথম ধাপ হচ্ছে আমরা কিছু তথ্য প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমরা সংগ্রহ করি এবং সেগুলোর মাধ্যমে ডিজিটাল মাধ্যমে, এবছর যেটা সম্পূর্ণ কাজ ডিজিটাল মাধ্যমে, GIS ম্যাপিং এর সাহায্যে, স্যাটেলাইট যে ইমেজ রয়েছে তার মধ্যে GIS ম্যাপিং এর সাহায্যে আমরা HLB কার্ভেশন করব। এবং ওই HLB কার্ভেশন, এই যে HLB আমরা যে কার্ভেশন করব, তারপরে আপনারা যে সেলফ এনুমারেশন করবে, তখন আপনাদের কিন্তু ফোনের লোকেশনটা অন করে করতে হবে। এই লোকেশনটা অন করলে কি হবে, আমি যখন আমি আপনার ডেটাটাকে খুঁজবো, আমি দেখতে পাবো যে আপনার বাড়িতে আমার কোন HLB-তে পড়ছে, এবং সেই অনুযায়ী সেই HLB, সেই ভিলেজ বা সেই ওয়ার্ডে কিন্তু আপনার জনসংখ্যাটা নথিভুক্ত হবে, জনসংখ্যাটা সেখানে নথিভুক্ত হবে। ঠিক এটা একটা টেকনোলজিক্যাল একটা বিরাট বড় একটা লিপ বলা যায়, একটা টেকনোলজিক্যাল কি বলবো, টেকনোলজিক্যাল একটা জাম্প বলা যায়, যে এত বড় একটা জাম্প যে আমরা আমাদের মতন দেশে, এত বড় একটা বৃহৎ দেশে এই টেকনোলজিটাকে অ্যাডপ্ট করেছি এবং সাকসেসফুলি আমাদের দেশে ইতিমধ্যে 20 লক্ষ এনুমারেটর এই কাজটা করে ফেলেছে। এবং এই সেলফ এনুমারেশন এবং এই অ্যাপের মাধ্যমে এবং HLB কার্ভেশন করার পর যে আমাদের HLB যেভাবে আমরা GIS ম্যাপিং করছি, সেই ফ্রেমওয়ার্কের মধ্যে অলরেডি পশ্চিমবঙ্গে সেন্সাস শুরু হওয়ার আগে প্রায় 20 লক্ষ এনুমারেটর প্রায় 22টা রাজ্যে এই কাজটা করে ফেলেছে। সো আমাদের কাছে একটা খুব বড় একটা প্রাউড মোমেন্ট আমাদের ডিপার্টমেন্টের কাছেও, যে আমরা এত বড় একটা জিনিস অ্যাচিভ করতে পেরেছি। তা আমরা সেই কাজটা করার জন্য এই পয়েন্টগুলি আমরা এখানে বলছি। আর ডিজিটাল মাধ্যমে করার উদ্দেশ্য আপনারা বুঝতেই পারছেন যে ফাস্টার প্রসেসিং, মানে 2011 সেন্সাসের ডেটা, ওই হিউজ নাম্বার অফ মানে শিডিউল, পেপার শিডিউলকে স্ক্যানিং করে তার ডেটা প্রসেসিং করে আমাদের ডেটা পাবলিশ করতে প্রায় 5-6 বছর সময় লেগে গেছিল, যেটা অনেকটাই বেশি সময়। সেই সময়সীমাটাকে কমানো এবং যাতে আমরা নেশনের কাছে আমাদের এই ডেটা, এই মূল্যবান তথ্য যাতে আমরা তুলে দিতে পারি, তার জন্য ডিজিটাল মাধ্যমে পুরোপুরি যাওয়া হয়েছে। আশা করব আগামী 1 বছরের মধ্যে সেন্সাসের সমস্ত ডেটা আমরা গভর্নমেন্ট হাতে তুলে দিতে পারব। তো তারপরে প্লাস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তো এই পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করি আমরা আমাদের সেন্সাসটা, এবার এই ভাবধারা, এই চিন্তার উপর ডিপেন্ড করি আমরা এবারে সেন্সাসটা আমরা করতে চলেছি। নেক্সট, লার্জেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ ইন ইন্ডিয়া। বুঝতেই পারছেন যে সেন্সাস একটা এই জায়গাটিক, আমি শব্দটা প্রথমেই বলেছিলাম জায়গান্টিক, সত্যি অর্থে জায়গান্টিক। যদি দেখেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেন্সাস এনুমারেটর যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে, তার সংখ্যা প্রায় 1,94,518 অ্যাপ্রক্স, সামান্য হয়তো কম বেশি হতে পারে, কম তো হবে না, বেশিই হবে। আর সুপারভাইজার হচ্ছে প্রতি 6 জন এনুমারেটর পিছু একজন সুপারভাইজার থাকে, মানে সে তার কাজটাকে 6 জন এনুমারেটর কাছে সুপারভাইজ করে। তো সেই এই টোটাল আমার সেন্সাস ফাংশনারি বলি, আমরা ফিল্ড ফাংশনারি বলি, তার সংখ্যা 2,27,003, মানে আপনারা প্রায় 2.5 লক্ষের কাছাকাছি, 2,30,000-এর কাছাকাছি একটা বিশাল একটা ওয়ার্ক ফোর্স এই সেন্সাসের কাজে আজকে পশ্চিমবঙ্গে কাজ করতে চলেছে। আর সারা ভারতবর্ষের পিকচারটা প্রায় 30 লক্ষের কাছাকাছি, এই এনুমারেটর সুপারভাইজার ফিল্ড ফাংশনারির সংখ্যা প্রায় 30 লক্ষের কাছাকাছি। তো বুঝতেই পারছেন যে এত বড় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজকে কন্ডাক্ট করার জন্য, তাকে চালনা করার জন্য পেছনে একটা রোবাস্ট সিস্টেম দরকার। সেই রোবাস্ট সিস্টেম কি আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। হোয়াট ইজ সেন্সাস? ইন্ডিয়াস ফ্যামিলি ফটো। ছোট্ট একটা পয়েন্ট এখানে বলার, সেন্সাস মুহূর্ত বলতে আমরা কি বুঝি? সেন্সাস মুহূর্ত বলতে আমাদের সেন্সাস অ্যাক্টে একটা দিন উল্লেখ করা আছে,
এবছর সেই দিনটা 1 মার্চ 2027। কথাটার মানে কি? মুহূর্ত বলতে ওই সময় আসলে আমরা যখন সেন্সাস করি, আমি তো বললাম প্রথম ফেজে আমরা কি করলাম, যে যে জায়গায় মানুষ থাকতে পারে, যে যে স্ট্রাকচারে মানুষ থাকতে পারে, সেই বাড়ি বা সেই স্ট্রাকচারগুলো চিহ্নিত করলাম, এবং তার পাশাপাশি মানুষের কাছে কি কি অ্যামেনিটিস অ্যাসেটস আছে সেগুলো আমরা দেখলাম, জনগণনাও করলাম, প্লাস তার কাছে কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা দেখলাম। পরবর্তী ফেজ, সেখানে গিয়ে আমরা মানুষ সম্পর্কে, প্রত্যেকটা ব্যক্তির সম্পর্কে, তার ফার্টিলিটি যেটা, তার মাইগ্রেশন যেটা, তার কোয়ালিফিকেশন, এই সমস্ত তথ্য সংগ্রহ করব জনগণনার পাশাপাশি। তারপরে এছাড়াও কিন্তু আপনারা জানেন যে আরেকটা পপুলেশন কিন্তু আমাদের সামনে রয়েছে, সেটাকে না হাউসলেস, যাদের সেই অর্থে ঘরবাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, যারা আমরা দেখতে পাই যে ফ্লাইওভারের নিচে, রেল স্টেশনে, টার্মিনাসে, বিভিন্ন জায়গায় একটা পপুলেশন রয়েছে, বৃহৎ একটা পপুলেশন রয়েছে আমাদের দেশে, যাদের মাথার উপরে ছাদ নেই, তাকে আমরা হাউসলেস পপুলেশন বলি। তো হাউসলেস আমরা যে ফার্স্ট ফেজে যে বাড়িগুলোকে চিহ্নিত করলাম, সেই মানুষগুলোকে আমরা সেখানে পাবো না, তাহলে কি আমরা তারা আমাদের দেশের জনসংখ্যার মধ্যে আসবে না? অবশ্যই তা নয়। তার জন্য ফেব্রুয়ারি 28 রাত্রি 12টার পরে আমরা হাউসলেস কাউন্টিং করতে বেরি। 2011 সালে হয়েছিল 28 ফেব্রুয়ারি রাত্রি 12টার পরে আমরা যারা সেন্সাস ডিপার্টমেন্টের লোক, তারা আমরা কলকাতা এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে যেখানে হাউসলেস পপুলেশন থাকে সেগুলো আগে থেকে আইডেন্টিফাই করা ছিল, এবং সেই সব জায়গায় গিয়ে আমি নিজে আমাদের বিবিডি বাসের যে মিনি বাস স্ট্যান্ডটা ছিল আগে, এখন তো সেটা মেট্রো স্টেশন হয়ে গেছে, মিনি বাস স্ট্যান্ড এবং তার সংলগ্ন যে এলাকাটা, এই জায়গাটা পুরো এই ওয়ার্ডটায় আমি নিজে পায়ে হেঁটে হেঁটে আমাদের এনুমারেটারের সাথে, পেন্স এনুমারেটারের সাথে আমি ঘুরে ঘুরে হাউসলেস পপুলেশন কাউন্ট করেছি সারা রাত্রির জেগে। তো এটা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে হাউসলেস থাকে তাদেরকে কাউন্ট করা হয়, এবং করার পর সেই ডেটাটা আমরা ফিট করবো আমাদের সিস্টেমে। তাহলে আগে থেকে 28 ফেব্রুয়ারি রাত্রি 12টা পর্যন্ত আমাদের বাড়িতে থাকে যে সমস্ত পপুলেশন, তাদেরকে আমরা কভার করে ফেলেছি, আর রাত্রি 12টার পর আমরা কি করলাম না, ওই হাউসের যে পপুলেশন তাকে আমরা কাউন্ট করলাম। তো 1 মার্চ সকালটা হচ্ছে আমাদের কাছে সেন্সাস মোমেন্ট, মানে সেই মুহূর্তে আমার দেশের জনসংখ্যা কত, জনসংখ্যা তো একটা ডাইনামিক জিনিস, কমছে বাড়ছে কমছে বাড়ছে, একটা ডাইনামিক প্রসেস একটা। তো সেই মুহূর্তে 1 মার্চ 2027 আমার জনসংখ্যা কত সেটা আমি ওই হাউসলেস কাউন্টিং, এবং আমার কাছে যারা হাউসে আছে, যারা বাড়িতে থাকে, সেই জনসংখ্যা অলরেডি আমার সিস্টেমে রয়েছে, ওই হাউসলেস পপুলেশনকে আমি সিস্টেমে ফিট করলে, দুটোকে ক্লাব করলে আমার টোটাল পপুলেশন অ্যাট দ্যাট মুমেন্ট আমার কাছে পরিষ্কার হবে, সেটাকে আমরা সেন্সাস মোমেন্ট বলি, সেন্সাস মুহূর্ত বলি। সো এটা একটা স্ন্যাপ, একটা ছবি নিলাম, বলে আমরা দেশের জনসংখ্যা একটা ছবি নিলাম, একটা স্ন্যাপ নিলাম, ইটস এ ফ্যামিলি ফটো, তাই এই কথাটা আমরা বলছি ফ্যামিলি ফটো। সেন্সাস মানে অফিসিয়াল ডেফিনেশনটা হচ্ছে, the census is the official complete count of every household and every person and their demographic, economic, social data in a country at a specified point of time. Specified point of time টাই আমি আপনাদের সামনে আলোচনা করলাম, যেটাকে আমরা সেন্সাস মোমেন্ট বলছি। ডেমোগ্রাফিক শব্দটা অর্থ আসলে সকলেরই জানা আছে, জানা আছে তো। তারপর ইকোনমিক, এটাও সকলের আসলে জানা আছে, আমাদের স্টুডেন্ট যারা ইকোনমিক্স এবং যারা পলিটিক্যাল সায়েন্স তারা তো ভালোভাবে শব্দগুলোর সাথে পরিচিত। সোশ্যাল ডেটা, শুধুমাত্র এই তিনটে শব্দ মানে আমি আপনাদেরকে সহজ ভাষায় বললে শুধু জনসংখ্যা না, জনগণনা বলতে আমাদের মাথায় আসে যে গণনা, মানে কাউন্টিং। ইটস নট মিয়ার কাউন্টিং, শুধুমাত্র কাউন্টিং নয়, তার কোয়ালিটি অফ লাইফ, তার সোশ্যাল ডেটা, ডেমোগ্রাফিক ডেটা, এই সমস্ত কিছু কভার করা। আমরা পরবর্তী যাবো, শিডিউলগুলো আমি দেখাবো, শিডিউল কোশ্চেনারগুলো, তখন ব্যাপারটা আরও পরিষ্কার হবে আমরা কী ধরনের তথ্য আমরা সংগ্রহ করি। তো ওই পয়েন্ট অফ টাইম, ওই স্পেসিফাইড পয়েন্ট অফ টাইমটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। ডেটা ফর ডেভেলপমেন্ট, তা আমাদের এই এত কিছু সেন্সাস করা হচ্ছে, এত টাকা, এত মানুষের সাহায্য নিয়ে, এত মানুষকে ইনভলভ করে যে সেন্সাস করা হচ্ছে, তার উদ্দেশ্যটা কি? ডেভেলপমেন্ট, অবশ্যই ডেভেলপমেন্ট। সেন্সাস আমাদের একটা কালেকটিভ ডেটা দেয়। আজকে আমার অঞ্চলে একটা স্কুলের প্রয়োজন আছে কিনা, একটা কলেজের প্রয়োজন আছে কিনা, ব্রিজের প্রয়োজন আছে কিনা, বা কোনো নির্দিষ্ট কোনো যোজনা আনতে হবে কিনা, এই সমস্ত যে সিদ্ধান্তগুলো সরকার নেয় সেটা কিন্তু সেন্সাস ডেটার উপর নির্ভর করেই নেয়। এবং সেই সেন্সাসের ডেটাটা এতটাই ইম্পর্টেন্ট যে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে শুধুমাত্র সরকারি সংস্থাগুলোই নয়, আমাদের এই সেন্সাস ডেটা আমরা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনকেও দিয়ে থাকি সামান্য কিছু মূল্যের বিনিময়ে। আমরা আমাদের এই সেন্সাস ডেটা, আমি আপনাদের ছোট ছোট উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা মনে করুন ফুড চেন কোম্পানি আছে, সে একটা শহরে একটা রেস্টুরেন্ট খুলতে চায়, সে ফুড চেন কোম্পানিটা আপনার শহরে, ছোট একটা শহরে।
সে তার আগে একটা ফিল্ড সার্ভে করতে চায় যে এই জায়গাটা আমি রেস্টুরেন্টটা খুলি, আমার রেস্টুরেন্টটা চলবে তো, বা আমি আমার বোনাফাইড কাস্টমার পাবো তো, তার জন্য তাকে ফিল্ড সার্ভে করতে হয়। সেই ফিল্ড সার্ভে করার জন্য তার ফ্রেমটা কোথায়, সে তো জানে না ওয়ার্ড বাউন্ডারি কোথায়, কোন জায়গাটাতে ওয়ার্ড হবে, কোন জায়গাটা কত পপুলেশন আছে। সে তখন কি করে, আমাদের থেকে ওয়ার্ড ওয়াইজ বা ভিলেজ ওয়াইজ পপুলেশন নেয়, তাছাড়া আর কি নেয়, ম্যাপ নেয়। আমরা যখন সেন্সাস করি তখন আমাদের এনুমারেটর যারা যান ফিল্ডে, তারা তার ওই নির্দিষ্ট অ্যাসাইন HLBটা মানে হাউস লিস্টিং ব্লকটা, তাকে যে ব্লকটার কাজ দেওয়া আছে তার একটা ম্যাপ ড্র করে, হাতে হাতে একটা ম্যাপ ড্র করে, যেটাকে আমরা লেআউট ম্যাপ বলি, নকশা মানচিত্র বলি। এই নকশা মানচিত্রটা সেন্সাসের লোকেদের আমাদের অফিসেই রাখা থাকে, স্ক্যান কপিও রাখা আছে, সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করি, সেই প্রাইভেট কোম্পানিগুলো বা সেই সংস্থাগুলো আমাদের থেকে নিয়ে যায় এবং তারা ওই ফ্রেমটার ভিত্তিতেই তারা তাদের সার্ভে করে, আমাদের থেকে ডেটাও নেয় যে সেখানে কী ধরনের মানুষ বসবাস করে, কী তাদের সোশ্যাল ডেটা আছে, কী তাদের ডেমোগ্রাফিক ডেটা আছে, সেটা তারা অ্যানালাইজ করে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী বা তাদের মানে প্রয়োজন অনুযায়ী তারা তাদের কোশ্চেনিয়ার ডিভাইস করে সেই জায়গাতে কিন্তু ওই ফ্রেমের উপর দাঁড়িয়ে তারা একটা সার্ভে করে তারা দেখে যে সেখানে সেই রেস্টুরেন্টটা খোলা বা সেই জুতোর দোকানটা খোলা কতটা লাভজনক হতে পারে। তো সেন্সাস যেটা শুধুমাত্র সরকারি সংস্থা না, বেসরকারি সংস্থাও কিন্তু তাদের প্রয়োজনে এই ডেটা ব্যবহার করে থাকে। এতটাই গুরুত্বপূর্ণ যে 2011 সালের ডেটা আমরা গত বছর এই বছর 2026 বইমেলাতে আমরা প্রায় কয়েক হাজার টাকার বই বিক্রি করি। 2011 টাকা ভেবে দেখুন, 2011 ডেটা, আজ থেকে প্রায় 15 বছর আগের পুরনো ডেটা, সেটাও কিন্তু আজকে কয়েক হাজার টাকা দিয়ে সেই বইগুলো, সেই ডেটাগুলো আমাদের অফিস থেকে এবং কলকাতা বইমেলার যে আমাদের যে স্টল হয় সেখান থেকে লোকে কিনে নিয়ে যাচ্ছে। কারণ এই লেভেলের ডেটা, এত মাইক্রো লেভেলের ডেটা, এক্সস্টিভ ডেটা আর কোনো সংস্থা, কোনো ডিপার্টমেন্ট আপনাকে ভারতবর্ষে দিতে পারবে না, যেটা আমরা প্রোভাইড করি। সো এই জাইগান্টিক টাস্কটার গুরুত্ব আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন আমরা এইটাকে নিয়ে এতটা সবাই আপনার সামনে বলতে এসেছি, যাতে যতদূর সম্ভব ভালো ডেটা আমরা কালেকশন করতে পারি। সেই কালেকশন করার মধ্যে সবচাইতে বড় অস্ত্র হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, যারা আমার সামনে বসে আছেন। আপনারা ইয়াং জেনারেশন, আপনারা টেক সেভি। আমরা আশা করব আপনারা এই আজকে সেমিনারটার পর গিয়ে আপনারা আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন আপনার চারপাশে যারা বসবাস করেন বা আপনার পরিচিতদের মাঝখানে গিয়ে কথাগুলো বলবেন, সেন্সাসের গুরুত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করবেন এবং আমাদের যে টার্গেট, যে সেলফ এনুমারেশন, প্রত্যেকটা নাগরিক তাদের নিজেদের তথ্য নিজেরাই ভরুক, সেই পোর্টালে তারা নিজেদের তথ্য নিজেরা ভরে ভালো কোয়ালিটি ডেটা আমাদেরকে দিক। হ্যাঁ, ফেসবুক লাইভ ইজ অলসো রানিং। আচ্ছা, তারপরে কি আছে, অবজেক্টিভ অফ কন্ডাক্টিং সেন্সাস। হ্যাঁ, দেখুন আমি যে কথাগুলো আপনার সাথে এতক্ষণ ধরে বলছিলাম, প্রথম কথাটাই বলছি, ইন্ডিয়ান সেন্সাস ইজ নট মিয়ারলি হেড কাউন্ট, শুধুমাত্র একটা গণনা না, একটা কাউন্টিং নয়। তার পাশাপাশি কি আছে, নেশন বিল্ডিং অ্যাক্টিভিটি, যেটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করলাম সহজ ভাষায়। তার পরবর্তী কি বলছি, ডেমোগ্রাফিক ইনফরমেশন সোর্স অফ ইনফরমেশন অন ডেমোগ্রাফিক ইকোনমিক অ্যাক্টিভিটি, লিটারেসি, এডুকেশন, হাউসহোল্ড অ্যামেনিটিস, urbanization, fertility, scheduled caste, scheduled tribes, language, religion, migration, disability, and many other socio-cultural and demographic data। মানে এই ডেটাটা না যে একটা মানে ডেটা মাইনিং হয় না, যে একটা তথ্য ভান্ডার বললে বোধহয় কম বলা হয়, মানে আপনার সামনে কিভাবে প্রেজেন্ট করবো, মানে এই তথ্যের ভান্ডারটা এতটাই বড়, মানে এবং সেটা এতটাই জাইগান্টিক যে সেটা রাখার জন্য একটা সার্ভার যথেষ্ট নয়। মানে আমাদের ডিপার্টমেন্টের একটা সার্ভার দিল্লিতে রাখা আছে, সেই দিল্লির সার্ভারটা যথেষ্ট নয়, তার ডেটাকে স্টোর করার জন্য ভারতবর্ষে আরও দুটো লোকেশন, আরও দুটো সার্ভার রাখা আছে। সেই সার্ভারে এই সমস্ত ডেটা রাখা থাকে এবং এই ডেটাকে অ্যানালাইজ করে বিভিন্ন ক্রস টেবিল যে জেনারেশন করা হয় সেগুলো ভীষণ প্রয়োজনীয়। মানে বিভিন্ন সরকারি প্রোগ্রাম, বিভিন্ন গভর্নমেন্ট যে প্রকল্পগুলো চলে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন স্তরে, বিভিন্ন স্টেপে এই ডেটাগুলো প্রয়োজন হয়। তাই সেইটা একটা শুধুমাত্র আমাদের কাছে একটা তথ্য ভান্ডার তো বটেই, এটা একটা এমন একটা তথ্য ভান্ডার যেটাকে ব্যবহার করে সমগ্র দেশের, আমাদের নেশন বিল্ডিং, আমাদের নেশনের ডেভেলপমেন্ট সম্পূর্ণভাবে তথ্যের সঙ্গে সংযুক্ত। সেই কথাটাই বলছি আমরা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে ইন্ডিসপেন্সেবল সোর্স অফ এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট পাবলিক অ্যাডমিন। মানে এই দেশটাকে চালানোর জন্য, শুধু ডেভেলপমেন্ট না, দেশটাকে চালানোর জন্য সরকারকে এই তথ্যের উপর নির্ভরশীল হতে হয়। Objective of conduct census. Census provides grassroots level information। ঠিক একদম, দেখুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আপনারা জানেন উজ্জ্বলা যোজনা কি, কারণ ধারণা আছে? গ্যাস, রাইট।
আচ্ছা, আমাদের মানে গ্যাসের কানেকশন দেওয়ার জন্য মানে সুলভ মূল্যে বা কিছু ক্ষেত্রে বিনামূল্যেও গ্যাস দেওয়ার জন্য মানে রান্নার গ্যাস রান্নার গ্যাস সাপ্লাই করার জন্য গভর্নমেন্ট এই ডেটাটা ব্যবহার করেছিল। আমাদের একটা প্রশ্ন আছে গ্যাসের উপরে, আমি আসছি পরে সেই প্রশ্নটায়। সেই তথ্যটাকে বিশ্লেষণ করে যে এই এলাকাটায় এই জনগোষ্ঠীকে এই ধরনের একটা সুবিধা দেওয়ার প্রয়োজন আছে, সরকারের কাছে এই যে গভর্নমেন্ট যে এই যে একটা পলিসি ডেভেলপ পলিসি অ্যাডপ্ট করলো বা তার কাছে চিন্তা ভাবনাটা যে আসলো, সেই তথ্যের সেই জায়গাটা কিন্তু সেই ডেটাটা কিন্তু আমরা প্রোভাইড করেছি এবং সেই ডেটাটার ভিত্তিতে কিন্তু এই বিভিন্ন শুধু একটা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটা উদাহরণ মাত্র, এছাড়া আরো অনেক এক্সাম্পল আছে যে এই ওয়েলফেয়ার স্কিমগুলো যা যা চলছে আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন, সেগুলো সবই কিন্তু এই সেন্সাস ডেটাকে অ্যানালাইজ করেই বের করা হয়। পরবর্তী একটা বড় পয়েন্ট হচ্ছে ডিমার্কেটিং সিটস ইন পার্লামেন্ট। ডিলিমিটেশন শব্দটার সাথে পরিচয় আছে আপনাদের? পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রীদের তো আছেই। ডিলিমিটেশন মানে আসন পুনর্বিন্যাস বলে, মানে লোকসভা বিধানসভা আসন পুনর্বিন্যাস, হয়তো আপনারা মিডিয়াতে পড়েও থাকবেন। তো সেই আসন পুনর্বিন্যাস করার জন্য, ডিলিমিটেশন করার জন্য মূল আমাদের ভিত্তি হচ্ছে সেন্সাস ডেটা। কারণ 1971 সালে সেন্সাস ডেটার উপর নির্ভর করে সেই যে ডিলিমিটেশন হয়েছিল তার ভিত্তিতে কিন্তু আজকে আমাদের লোকসভা বিধানসভার নাম্বার অফ মেম্বার্স ইন এমপি অ্যান্ড এমএলএ সেটা কিন্তু সেইটার ভিত্তি করেই চলছে। এরপরে 2027 সেন্সাস ডেটা আসলে পরে সরকার সিদ্ধান্ত নেবে যে ডিলিমিটেশন করা হবে কি হবে, সেটা সরকারি সিদ্ধান্ত, কিন্তু যখনই বা যেদিনই করা হোক সেদিনই কিন্তু এই সেন্সাস ডেটার উপর নির্ভর করেই করা হবে এবং সেইটার উপরে নির্ভর করে আমাদের কিন্তু পার্লামেন্ট বা আমাদের অ্যাসেম্বলিতে সিটের সংখ্যা বাড়া কমা সেটা কিন্তু এই ডেটার উপর নির্ভর করেই হবে। তাই আপনারা বুঝতে পারছেন যে দেশ চালনার ক্ষেত্রেও যারা আমাদের আইনসভার সদস্য আর সদস্য আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের যে নাম্বার, তাদের যে স্ট্রেংথ সেটাও কিন্তু এটার উপরে নির্ভর করবে। ফ্রেমিং অফ পলিসিজ অন হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাবলিক সার্ভিসেস, ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন জায়গায় আমরা শুনি যে মেডিকেল কলেজ, এইমস করা হবে, এগুলোর পেছনে কিন্তু কোথায় করা হবে, কোন জায়গাটা কোন জনগোষ্ঠীকে টার্গেট করে বানানো হবে, এই ব্যাপারটা কিন্তু এই সেন্সাস ডেটার উপর নির্ভর করে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। কারণ এইরকম ডেটা, এই লেভেলের ডেটা আর কোথাও আপনি পাবেন না। যা বললাম সেটাকে আমরা যদি এটা সামারি করি, আমরা মোস্ট ক্রেডিবল ইনফরমেশন সোর্স অফ ইনফরমেশন ফর বিল্ডিং আওয়ার নেশন, ডেমোগ্রাফি, আরবানাইজেশন, ইকোনমিক অ্যাক্টিভিটি, লিটারেসি, এডুকেশন, কাস্ট অ্যান্ড ট্রাইবস, ল্যাঙ্গুয়েজ, রিলিজন, হাউজিং অ্যান্ড হাউসহোল্ড অ্যামেনিটিস, সমস্ত কিছুই এই ডেটার মাধ্যমে আমরা পেতে পারি। যে কোনো কাজ করার জন্যই আমরা যেহেতু সরকারি কাজে নেমেছি তার একটা লিগাল ব্যাকিং থাকে। আমাদের সেন্সাসের ক্ষেত্রে লিগাল ব্যাকিংটা হচ্ছে সেন্সাস অ্যাক্ট 1948। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাদের জন্য, যে ভারতের সংবিধান কবে লাগু হয়েছিল? সালটা বলুন। 1950। আর তারিখটা 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। আর আমাদের সেন্সাসে একটি ডেটটা দেখুন, 1948। তাহলে ভেবে দেখুন 47 সালে স্বাধীন হওয়ার পরে, 1947 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্যরা যখন আলোচনায় বসলেন সংবিধান তৈরি করার জন্য, সংবিধানের প্রস্তুতি যখন চলছে, সংবিধান যখন ড্রাফটিং হচ্ছে, আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু সংবিধান তৈরি হয়ে লাগু হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি। তার আগেই তারা কিন্তু সেন্সাস অ্যাক্ট 1948 তৈরি করেছেন, সেটাকে পাস করেছেন। গুরুত্বটা বুঝতে পারছেন? মানে 50 সালে সংবিধান তৈরি হওয়ার আগে এই একটা তৈরি করা হয়েছে, কারণ তারা এটা উপলব্ধি করেছিলেন যে একটা দেশকে চালনা করতে গেলে আগে দরকার যে সেই দেশের জনগণ সম্পর্কে তথ্য। আজকে প্রিন্সিপাল ম্যাডাম কলেজ চালাচ্ছেন বা আমাদের যারা টিচাররা আছেন, মানে রেসপেক্টেড টিচার যারা, প্রফেসর যারা আছেন, যারা আজকে কলেজ তোমাদের পড়াচ্ছে, আপনাদের পড়াচ্ছেন, আপনাদের এই কলেজে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা রান করছেন, সবার আগে দরকার কিন্তু আপনাদের সম্পর্কে তথ্য, যে কে কি পড়াশোনা করেছে, কার কে কি ডিগ্রি নিয়ে এসেছে, কে কত মার্কস নিয়ে এসেছে, বা এরকম ডেমোগ্রাফিক ডেটা তাদের দরকার। ঠিক সেই রকম একটা দেশ চালাতে গেলে বা একটা কোনো জায়গাকে চালাতে তাদের সম্পর্কে তথ্য হাতে থাকা দরকার। তাই সংবিধান প্রণেতারা সংবিধানকে লাগু করার আগে এই সেন্সাস অ্যাক্টটাকে তৈরি করেছিলেন, কারণ তারা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন যে স্বাধীন দেশকে চালনা করতে গেলে 41-এর পর 1951 কিন্তু আমাদের সেন্সাস করতে হবে। কারণ 41-এ তো ব্রিটিশ পিরিয়ডে হয়েছে, 51 দেশ স্বাধীন হয়ে গেছে, আমাদেরকে করতে হবে। তাই তার আগে তারা সংবিধান চালু করার আগে এই অ্যাক্টটাকে চালু করলেন, এই অ্যাক্টটাকে পাস করলেন এবং অ্যাক্টটার মাধ্যমে সেন্সাসের প্রিপারেশন শুরু হয়ে গেল এবং এই আইনের ভিত্তিতেই আমাদের অফিসগুলো তৈরি হয়েছে এবং তার ভিত্তিতেই
1951 সেন্সাসের যে কাজ শুরু করা হয়েছিল। তাই এই গুরুত্বটা আপনারা উপলব্ধি করে, সংবিধান প্রণেতারা কিন্তু এইটাকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন যে তারা সংবিধান ড্রাফটিং করার আগে বা সংবিধানকে দেশের ওপরে মানে ন্যস্ত করার আগে, সংবিধানের উপর দেশকে ন্যস্ত করার আগে তারা কিন্তু এই সেন্সাস অ্যাক্টকে কিন্তু তারা এনাক্ট করেছিলেন। পরবর্তীকালে যে কোনো অ্যাক্টের একটা রুল থাকে, যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী আছে তারা তো জানেনি যে কোনো অ্যাক্টকে চালনা করতে গেলে তার রুল লাগে, তাই পরবর্তীকালে সেন্সাস রুল 1990 এসছে। আচ্ছা, এখানে 32 বার আমি প্রশ্নটা করতাম, যাই হোক এটা আমরা আসলে পাওয়ার পয়েন্টে অ্যানিমেশনের মাধ্যমে করা ছিল, 32 সংখ্যাটা পরে আসতো। আমি একটু জিজ্ঞেস করতাম যে আপনাদের কি ধারণা, মানে আপনারা ভেবে দেখুন এই শব্দটা আমাদের সংবিধানে কনস্টিটিউশনে 32 বার এসছে, বিভিন্ন আর্টিকেল এসছে। আর্টিকেল 55 ম্যানার অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, কম্পোজিশন অফ হাউস অফ দ্য পিপল, আর্টিকেল 82 রিঅ্যাডজাস্টমেন্ট after each census, article 170 composition of legislative assembly, দেখুন composition of house of people মানে লোকসভা বিধানসভা, article 170, article 243 243p পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা জায়গায় রিজার্ভেশন অফ সিটস অফ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, প্রত্যেকটা জায়গায় সেন্সাসের কিন্তু কথা উল্লেখ করা আছে। টোটাল 32 বারের শব্দটা আমাদের কনস্টিটিউশনে এসছে। আর ইউনিয়ন লিস্টে আমাদের সেন্সাস পড়ে, ইউনিয়ন লিস্টে, এবং আইটেম নাম্বার 69 এ 7 শিডিউলে বলা আছে, এটা কনকারেন্ট বা স্টেট লিস্ট নয়, ইউনিয়ন লিস্টই পরিষ্কার বলা আছে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটস অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি আগে আপনাদের বলছিলাম যে আমরা কিভাবে আসি না, দেশ আগে কান্ট্রি, তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট। আমাদের রাজ্যে এই মুহূর্তে 23টা জেলা আছে, এই মুহূর্তে 23টা জেলা। কেউ কেউ প্রশ্ন করতে পারে যে নতুন জেলা তো তৈরি হয়েছে, তাহলে আমরা 23ই কেন লিখে রেখেছি? তো প্রশ্নটা কি করবেন যে প্রশ্নটা? আচ্ছা, এটা উত্তর দিই। সেটা হচ্ছে যে আমরা যখন সেন্সাস করি জানেন তো, মানে আমরা একটা ট্রেন্ডকে আমরা ফিক্স করে নিই। কারণ ধরুন বিভিন্ন ওয়ার্ড ডিলিমিটেশন হতে পারে, নতুন জেলা তৈরি হতে পারে, নতুন ব্লক তৈরি হতে পারে, কিন্তু সেগুলো যদি আমরা বারবার আমাদের কাজের মাঝখানে নিই তাহলে কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। তো আমরা সেই জন্য কি করি না, আমরা একটা নির্দিষ্ট ডেটে 31/12/2025 হচ্ছে আমাদের বাউন্ডারি ফ্রিজিং, মানে 31/12/2025-এ পশ্চিমবঙ্গে যেভাবে জেলাগুলো বিন্যস্ত ছিল, যেভাবে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বিন্যস্ত ছিল, সেইগুলোকে ধরেই স্ট্যান্ডার্ড ধরেই আমরা কাজ করি। মানে এর পরের কথাটার মানে হচ্ছে 31/12/2025-এর পর থেকে যে পরিবর্তনগুলো হবে সেগুলো আমরা সেন্সাস করার সময় সেগুলোকে আমরা কাউন্টার করবো না, সেগুলোকে আমরা কনসিডার করবো, সেগুলো আমরা কনসিডার করবো না। আমরা ধরে নেবো যে উত্তর চব্বিশ পরগনাটা জেলা ভেঙে একটা নতুন জেলা হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু সেটা 31/12/2025-এর পরে হচ্ছে, তাই আমরা যখন ডেটা পাবলিশ করবো বা আমরা যখন সেন্সাস অপারেশন যখন আমরা কন্ডাক্ট করবো, আমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলাকে অ্যাজ এ হোল একটা জেলা হিসাবেই করবো, এবং তার ডেটাও যখন পাবলিশ করবো আমরা সেই উত্তর চব্বিশ পরগনা জেলাটা একসাথে পাবলিশ করবো। নতুন যে জেলাটা হচ্ছে তার ডেটা কিন্তু আলাদাভাবে দেওয়া যাবে, তবে সেটাও বের করার পদ্ধতি আছে, রিকাস্টিং অফ ডেটা বলা হয়, সেটাও বের করা যায়। তবে সেটা প্রজেক্টেড হবে, সেটা রিকাস্টিং হবে, সেটা অ্যাকচুয়াল ডেটা হবে না। কিন্তু এই জিনিসটা না করলে সেন্সাস যে কাজটা করা, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটা সেটাকে চালনা করা যায়। তাই আমরা একটা ফ্রিজিং ডেট বলি। তাই আমরা জেলার সংখ্যা 23 থেকে 31/12/2025-এ আমার জেলার সংখ্যা 23, পরে আরো বাড়তে পারে। আমার সেন্সাস যেটা পাবলিশ হতে হতে জেলার সংখ্যা বা অন্যান্য ব্লক বা মিউনিসিপ্যালিটির সংখ্যা আরো বাড়তে পারে, কমতেও পারে, কিন্তু সেগুলো আমরা কনসিডার করবো না। ডিস্ট্রিক্টকে দুটো ভাগে ভাগ করেছি আমরা, রুরাল, আরবান। রুরালে যদি যাই সিডি ব্লক, মানে আমরা যেটাকে বিডিও অফিস বলে থাকি, সেটাকে আমরা সংখ্যা হচ্ছে 345, আর তার নিচে থাকে ভিলেজ। পশ্চিমবঙ্গে বর্তমানে ভিলেজের সংখ্যা 40,185, 40185। আর আরবানে যদি যাই আমরা, স্ট্যাচুটারি টাউন বলতে মিউনিসিপ্যালিটিকে বলি আমরা স্ট্যাচুটারি টাউন, সেটা হচ্ছে 132, ইনক্লুডিং 7 মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসি, এইচএমসি, আসানসোল এমসি, দুর্গাপুর এমসি, চন্দননগর এমসি, শিলিগুড়ি এমসি, এই 7টা, বিধাননগর এমসি 7টা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তার নিচে কি থাকে ওয়ার্ড, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে ওয়ার্ড। আমি আপনাদের যে এইচএলবির কথাটা বললাম সেটা হচ্ছে এই লোয়েস্ট যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট আছে, ভিলেজ এবং ওয়ার্ড, তার নিচে। সেখানে এনুমারেটরদের ইকুইটেবল ওয়ার্কলোড দেওয়ার জন্য আমরা 700 থেকে 800 পপুলেশনের ভিত্তিতে একটা এইচএলবি তৈরি করি, হাউস ডিস্ট্রিক্ট ব্লক তৈরি করি, যাতে এনুমারেটররা ইকুইটেবল একটা ওয়ার্কলোড পায়, মানে সমানভাবে যেন তারা একটা কাজ পায়।
সেটা প্রত্যেকটা ভিলেজ লেভেলে করা হয়, ওয়ার্ড লেভেলে করা হয়। হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস এই জন্য। তাহলে আমি আপনাদের বলেছি আমাদের ফার্স্ট ফেজ হচ্ছে হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস, শর্টে আমরা বলি HLO। তার এসি কবে থেকে শুরু হচ্ছে বলুন আপনারা? 1 আগস্ট থেকে 15 আগস্ট স্বাধীনতা দিবস, 1 আগস্ট থেকে 15 আগস্ট। আমরা আপনাদের সামনে এসছি আজকে এই আবেদন নিয়ে যে এই পিরিয়ডটাকে আপনারা সবাই এবং আপনারা আপনাদের চারপাশের লোকেদেরকে জানান, বোঝান এবং আপনারা এটা প্রচার করুন, বলুন যে এই সময়ের মধ্যে এই যে ঐতিহাসিক যে একটা সিদ্ধান্ত সরকার নিয়েছেন যে সেলফ এনুমারেশন, প্রত্যেক ব্যক্তি প্রত্যেক নাগরিক তাদের নিজেদের ডেটা নিজেরাই একটা ওয়েব পোর্টালের মাধ্যমে ফিল আপ করবেন। সেই সুযোগ 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। তারপরে কি হবে? 16 আগস্ট থেকে 24 সেপ্টেম্বর যে ফিল্ড অপারেশন, মানে আমাদের এনুমারেটররা ফিল্ডে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন। এখানে একটা ছোট্ট জিনিস আছে, আমার কলিগ পরে বলবেন। সেলফ এনুমারেশন করার পর আপনারা একটা আইডি পাবেন, যে যে ফোনে আপনারা যে ফোন নাম্বার দিয়ে আপনারা রেজিস্টার করবেন পোর্টালে, সেই ফোন নাম্বারে আপনি সেই ডেটাটা ফিল আপ করার পর সাবমিট করার পরে আপনার কাছে একটা আইডি আসবে, যেটাকে এসি আইডি বলি। সেই আইডিটা আপনাকে যত্ন করে রাখতে হবে। এই 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় যখন কোনো এনুমারেটর আপনার বাড়িতে আসবেন, তাকে ওই আইডিটা দিতে হবে। ওই আইডিটা দেওয়া অবধি কিন্তু আপনার কাজ। আইডিটা না দিলে কিন্তু আপনার সেলফ এনুমারেশন করার উদ্দেশ্যটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। মানে আমাদের সার্ভারে যদি ডেটাটা পৌঁছতে হয়, তার রাস্তা হচ্ছে এনুমারেটরের মাধ্যমে। এনুমারেটরের যে অ্যাপ থাকবে সেখানে ওই আইডিটা কিন্তু দেওয়া বাধ্যতামূলক। যদি আপনি আইডিটা প্রোভাইড করতে না পারেন বা আপনি বা আপনার পরিবার যদি প্রোভাইড করতে না পারেন, তাহলে কিন্তু আপনার এসি ডেটাটা কিন্তু আমাদের অবধি পৌঁছলো না, সেটা একটা অন্য সার্ভারে রয়ে যাবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এসি করাটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়। এটা আমাদের বিভিন্ন রাজ্যে দেখা গেছে যে কিছু সংখ্যক মানুষ যারা এসি হয়তো করেছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই এসি ডেটাটা বা এসি আইডিটা সেটা এনুমারেটরকে প্রোভাইড করেনি। তার ফলে কি হয়েছে না, সেই এসি ডেটাটা আমাদের সার্ভার অবধি পৌঁছায়নি। তাই আমি আপনাদের কাছে এটাও একটা আমার বিনীত অনুরোধ থাকবে যে যখন আপনারা কাউকে বলবেন বা বোঝাবেন এসি করার উপকারিতা সম্বন্ধে, এটাও জানিয়ে দেবেন যে এসি করাটাই কিন্তু সাফিসিয়েন্ট নয়। আপনি শুধুমাত্র আপনার ডেটাটা সাবমিট করলেই শেষ নয় আপনার কাজ। ওই এসি আইডিটা আপনার SMS এর মাধ্যমে আপনার ফোনে যে আইডিটা আসবে সেটাকে যত্ন করে রাখা, এবং তারপর যখন এনুমারেটর যখন এই 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে আসবে, তাকে ওই এসি আইডিটা প্রোভাইড করা, তাকে দেওয়া। এনুমারেটরকে দিলে তিনি তার অ্যাপে যখন ওই আইডিটা যখন পুট করবেন, তখন সেই ডেটাটা কিন্তু আমাদের সার্ভারে ফাইনালি সাবমিট হয়ে যাবে। আশা করি সবাই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু খুব ভাইটাল স্টেপ। এই স্টেপটা না হলে কিন্তু এসি করার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে। তারপরে আমরা কি করব না, আমরা প্রত্যেকটা বিল্ডিংকে, আমি যেটা বললাম হাউস লিস্টিং পর্বে, আমরা প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা হাউস, প্রত্যেকটা হাউস হোল্ডকে, হাউসলেস বাদ দিয়ে আমরা প্রত্যেকটা হাউস হোল্ডকে আমরা কভার করবো, সিস্টেমেটিক্যালি কভার করব, এবং তাদের হাউসিং কন্ডিশন, অ্যামেনিটিস, অ্যাসেটস নিয়ে যে ডেটা, সেগুলোকে আমরা একটা জায়গায় আমাদের শিডিউল বা কোশ্চেনের মধ্যে সেগুলোকে আমরা নথিবদ্ধ করব।
দেখছি